আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমাহাল ইমতিজা তোমাদের মাঝে চলে আসলাম টেকনিকের ইজি সিরিজের ইজি ইংলিশ বইয়ের একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই আছো। আমাদের এই কিউআর কোডটি হচ্ছে জয়নুল আবেদিনের প্যাসেজের কিছু প্রশ্ন, এগুলো আমরা এখন সলিউশন করব। চলো দেখো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে How did the countryman honor আবেদিন? কান্ট্রিম্যান আবেদিন জয়নুল আবেদিনকে কীভাবে সম্মান জানিয়েছিল বলো তো? তোমাদের মনে আছে? তাকে শিল্পাচার্য উপাধি দিয়ে, তাই না? তাহলে দেখো তো এটা আমাদের অ্যান্সারটা এখানে কীভাবে লেখা আছে, মানে সুন্দর করে সাজিয়ে লিখেছে। দেখো, দ্য কান্ট্রিম্যান মানে দেশের মানুষেরা, কান্ট্রিম্যান অনার্ড সম্মান জানাতো আবেদিনকে বাই গিভিং হিম দ্য টাইটেল শিল্পাচার্য, উইচ মিনস যেটার মানে হচ্ছে দ্য গ্রেট টিচার অফ আর্টস। ঠিক আছে, শিল্পের সবচেয়ে সেরা শিক্ষক। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল দিস টাইটেল ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার এই কোয়ালিটিগুলোর জন্য তাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল। আচ্ছা, পরেরটা দেখো, হোয়াট হ্যাপেন্ড ইন আওয়ার কান্ট্রি ইন 1944 ডিউরিং দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে আমাদের দেশে একটা ভয়াবহ জিনিস হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়। সেটা হচ্ছে ম্যান মেড ফ্যামিন, মানবসৃষ্ট দুর্ভিক্ষ। দেখো, এ গ্রেট ম্যান-মেড famine was witnessed by the people of our country in 1944 during the British colonial rule. দেখো, খেয়াল করো, তোমাদের একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে তোমরা সব সময় চেষ্টা করবা যে প্যাসেজে যেই অ্যান্সারটা আছে হুবহু তা না দিয়ে একটু ঘুরিয়ে, একটু বড় করে, একটু নিজের মতো কিছু ওয়ার্ড ইউজ করে তারপর অ্যান্সারটা দেওয়ার। আমাদের কোয়েশ্চেনে কিন্তু এখানে কলোনিয়াল লেখা ছিল না, কিন্তু আমরা এটা অ্যাড করব। ঠিক আছে, তারপর উইটনেস কথাটাও আমাদের প্যাসেজে লেখা ছিল না, কিন্তু এটা তারপর আমরা অ্যাড করেছি। এভাবে আমরা আমাদের লেখাটাকে আরও সুন্দর সমৃদ্ধ করতে পারবো। আচ্ছা, পরের যে আমাদের কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট রোল ডিড আবেদিন প্লে ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ? বাংলাদেশে যখন আর্ট মুভমেন্ট হচ্ছিল তখন জয়নুল আবেদিন কী অবদান রেখেছিল, কী রোল প্লে করেছিল? আবেদিন প্লেড আ পাইনিয়ারিং মানে কি, অগ্রদূত। পাইনিয়ার মানে অগ্রদূত বুঝি, বা সবার প্রথমে যে স্টেপ নেয়, হ্যাঁ, রোল ইন দ্য মডার্ন আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। হি ইন্ট্রোডিউসড এ নিউ স্টাইল ইন বাংলাদেশি আর্ট উইচ ইজ কল্ড, যেটার নাম হচ্ছে বাঙালি স্টাইল, তাই না? আচ্ছা, পরেরটা দেখো, পরের কোয়েশ্চেন হচ্ছে when did he first come under spotlight? স্পটলাইটে সবার আগে কখন আসে? মনে আছে আমরা যখন প্যাসেজ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে স্পটলাইটে আসে যখন সে গোল্ড মেডেল পায়, তাই না? একটা সুন্দর এক্সিবিশন হয়, অল ইন্ডিয়া এক্সিবিশন, ওইটাতে সে যখন গোল্ড মেডেল পায় তখন হচ্ছে সে স্পটলাইটে, হি ফার্স্ট কেম আন্ডার স্পটলাইট আফটার গেটিং গভর্নর্স গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। দেখো, সুন্দর ডিটেলসে লিখে দিয়েছে প্যাসেজ থেকে দেখে দেখে। ইট গেভ হিম কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, এই জিনিসটা তাকে কনফিডেন্স দিয়েছে নিজের ভিজুয়াল স্টাইল ক্রিয়েট করতে। এরপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ? হোয়াট ওয়াজ হিজ রোল, তার বাংলাদেশে আর্ট মুভমেন্টে তার ভূমিকা কী ছিল বলো তো? হিজ রোল ওয়াজ সিগনিফিকেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ। তার রোলটা ছিল গুরুত্বপূর্ণ ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। হি ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল মানে কি, প্রতিষ্ঠাতা অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, যেটা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে এখন বর্তমানে কি হিসাবে আছে, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো, সেট টু এর প্রথম কোশ্চেন আমরা এখন সলভ করব। দেখো, সেট টু এর প্রথম কোশ্চেনটা হচ্ছে ওয়াই কুড নট আবেদিন রিমেইন, কেন আবেদিন থাকতে পারে নাই এ ফ্যান অফ ওরিয়েন্টাল পেইন্টিংস? তোমাদের মনে আছে আমরা যখন প্যাসেজ পড়েছিলাম, ও যখন ওরিয়েন্টাল পেইন্টিং শিখতে যায় তখন তার সেটা পছন্দ হয় না, কারণ সেখানে অনেক লিমিটেশনস ছিল। কিন্তু জয়নুল আবেদিন পছন্দ করে মোর রিয়েলিস্টিক থিংস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আমরা সাজিয়ে কীভাবে লিখবো? আবেদিন ওয়ান্টেড টু স্টাডি ওরিয়েন্টাল পেইন্টিংস বাট অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে হি রিজেক্টেড হিজ অ্যাম্বিশন ফর দ্য লিমিটেশনস, কিছু লিমিটেশনস ছিল, সীমাবদ্ধতা ছিল, অফ দ্য
ইউরোপিয়ান একাডেমিক স্টাইল। হি কুড নট রিমেইন স্যাটিসফাইড, সে স্যাটিসফাইড থাকতে পারে নাই উইথ ওরিয়েন্টাল স্টাইল। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনটা কি দেখো তো, হোয়াট অনার ডিড হি গেট অ্যান্ড ওয়াই, সে কোন অনারটা পেয়েছিল? ওই যে বললাম শিল্পাচার্যর অনারটা পেয়েছিল, তাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছিল। আমরা কি একটা কোয়েশ্চেন স্কিপ করে গিয়েছি? হ্যাঁ, একটা কোয়েশ্চেন স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ওয়েন, সে কখন স্পটলাইটে আসে দেখো। আচ্ছা, ওয়েন ডিড আবেদিন ফার্স্ট কাম আন্ডার স্পটলাইট, কখন স্পটলাইটে প্রথমে আসে? যখন সে অল ইন্ডিয়া এক্সিবিশনে গোল্ড মেডেল পায়, গভর্নর্স গোল্ড মেডেল। এটা একটু আগে আমরা পড়েছি, এর জন্য এটা আর পড়বো না। হোয়াট অনার ডিড হি গেট অ্যান্ড ওয়াই, সে কী অনার পেয়েছিল? ওই যে এটা একটু আগে পড়েছি, তাও আরেকবার দেখাই দিই যে শিল্পাচার্য। He got the title of Shilpacharya, which means the great teacher of art. He got this honor from his native country for his artistic visionary quality. ঠিক আছে, তাহলে সে তার নেটিভ কান্ট্রি থেকে, মানে নিজের দেশ থেকে, নিজের দেশের মানুষ থেকে এই অনারটা পেয়েছিল। which were considered his most characteristic works, তার সবথেকে বেশি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যপূর্ণ কাজ কোনটাকে বলা হয় বলো তো? ওই ম্যানমেড ফেমিনটা, তাই না? দ্য সিরিজ অফ পেইন্টিংস উইচ হি মেড অন দ্য গ্রেট ম্যানমেড ফেমিন, মানবসৃষ্ট দুর্ভিক্ষ, যেটার উপরে সে একটা সিরিজ করেছিল, ধারাবাহিক পেইন্টিং করেছিল, ইন বেঙ্গল, আর কনসিডার্ড, সেটাকে বিবেচনা করা হয় হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস, তার সবথেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। আচ্ছা, এর পরেরটা দেখো তো, হোয়াট ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স, কী ছিল প্রভাব, অফ দ্য রিভার ব্রহ্মপুত্র ইন হিজ লাইফ অ্যান্ড ক্যারিয়ার, তার জীবন এবং তার ক্যারিয়ারে, কর্মজীবনে ব্রহ্মপুত্র নদীটার কী প্রভাব ছিল? অবশ্যই প্রভাব ছিল। ব্রহ্মপুত্র নদীটা কী করেছিল? তাকে অনেক 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 ইন্সপায়ার করছিল। আচ্ছা দেখো এখানে কী লেখা আছে, হি স্পেন্ট মোস্ট অফ হিজ চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাঙ্কস, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত তীর, অফ ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর। ইট ইন্সপায়ার্ড, ইট বলতে কি কাকে বুঝেছে? ব্রহ্মপুত্রকে। ইন্সপায়ার্ড হিম, তাকে অনুপ্রেরণা দিয়েছে। ফ্রম হিজ আর্লি লাইফ, তার আর্লি লাইফ থেকে, তার প্রাথমিক জীবন থেকে বা ছোটোবেলা থেকে। লেটার অ্যাপিয়ার্ড, পরে হাজির হয়েছে। ইন মেনি অফ হিজ পেইন্টিংস, কে হাজির হয়েছে? পরে নদীটি, ব্রহ্মপুত্র নদীটি তার অনেক পেইন্টিংয়ে এসে হাজির হয়েছে, মানে আমরা অনেক পেইন্টিংয়ে তাকে দেখতে পেয়েছি তার নদীটিকে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ ক্যারিয়ার, আসলে এটা ছিল খুব ভালো একটা ইন্সপিরেশনের সোর্স, অনুপ্রেরণার উৎস তার পুরো ক্যারিয়ার জুড়ে। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি দেখো তো, হোয়াট মেড আবেদিন ইন্টারন্যাশনালি রিকগনাইজড অ্যাজ অ্যান আর্টিস্ট, আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন শিল্পী হিসাবে। কোন জিনিসটা তাকে এটা করেছিল বলো তো? তাকে এটা করেছিল হচ্ছে তার যেই ম্যানমেড ফেমিনের উপরে সে যেই সিরিজটা এঁকেছে ওইটার উপরে, ওই জিনিসটা, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো বলো তো? আবেদিনস সিরিজ অফ পেইন্টিংস, আবেদিনের পেইন্টিংয়ের যে সিরিজগুলো, দ্য ফেমিন স্কেচেস অন দ্য ক্রুল, নিষ্ঠুর, ম্যানমেড ফেমিন, মানবসৃষ্ট যেই দুর্ভিক্ষ, সেটা নিষ্ঠুর, এটার যে নিষ্ঠুরতা, ঠিক আছে? এই জিনিসটা কবে হয়েছিল? 1944 সালে। মেড হিম ইন্টারন্যাশনালি, এই জিনিসটা তাকে করেছিল, সে যে চিত্রকর্ম করেছে এটার উপরে, সেই জিনিসটা তাকে আন্তর্জাতিকভাবে সম্মানিত করেছে অ্যাজ অ্যান আর্টিস্ট, একজন আর্টিস্ট হিসাবে। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেনটা কি দেখো তো, which paintings of Abedin are considered as his most characteristic works? ওই যে আবার ওই একইটাই, সে কোনটা বলো তো? তার ফেমিনের যে ড্রয়িংটা, ওইটাই তাকে তার সব থেকে বেশি ক্যারেক্টারিস্টিক ওয়ার্ক। আচ্ছা, এটা কীভাবে লিখেছে দেখো, আবেদিনস রিয়েলিস্টিক পেইন্টিং, বাস্তব ভিত্তিক যে ড্রয়িংটা, অন
দ্য গ্রেট ম্যান-মেড ফেমিন ইন 1944 আর কনসিডার্ড, এটাকে কনসিডার করা হয় বা বিবেচনা করা হয় অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস, সবথেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। ঠিক আছে, আচ্ছা, এবং আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, হোয়াট ওয়াজ হিজ অ্যাচিভমেন্ট, তার অর্জন কি ছিল ইন দ্য কলকাতা আর্ট স্কুল, তার কলকাতা আর্ট স্কুলে অ্যাচিভমেন্টটা কী ছিল বলো তো? সে ওখানে ফার্স্ট হয়েছিল, প্রথম মুসলিম স্টুডেন্ট হিসেবে, তাই না? হি অ্যাচিভড ফার্স্ট ক্লাস, সে ফার্স্ট ক্লাস অর্জন করেছিল উইথ ডিস্টিংশন ফ্রম কলকাতা আর্ট স্কুল অ্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম, প্রথম মুসলিম স্টুডেন্ট ছিল টু ডু দিস, যে কিনা এটা করে দেখাতে পেরেছে। ঠিক আছে, লেটার পরবর্তীতে হি জয়েন্ড দ্য ফ্যাকাল্টি আফটার হিজ গ্র্যাজুয়েশন, সে এই ফ্যাকাল্টিতেই মানে ওই স্কুলের ওই ফ্যাকাল্টিতেই সে জয়েন করে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে। ঠিক আছে, তো আমাদের জয়নুল আবেদিনের এই প্যাসেজটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক আসবে। ঠিক আছে, অনেকবার এসেছে, আবার সামনেও আসবে। উনি বাংলাদেশের খুবই পরিচিত আর খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব, যে কিনা মারা যাওয়ার পরও এখনও আমাদের মাঝে খুবই জনপ্রিয়। তার যেই অবদান, তার যেই শিল্পকর্ম, সেটা দেখে এখনও অনেক ছাত্রছাত্রী শেখে বা অনুপ্রাণিত হয়। এখন আমাদের যেটা করতে হবে, এই প্যাসেজের সব ডিটেইল খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে, স্পেশালি সিরিয়ালি। ঠিক আছে, প্রথমে কি হয় না হয়, তারপর সে কোথায় যায়, কোন জিনিসটা থেকে সে বেশি অনুপ্রাণিত হয়, তার কোন কাজে সে গোল্ড মেডেল পায়, এই সব বিষয় আমি এখানে কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখে দিই। এটা খুব ইম্পর্টেন্ট, কখন স্পটলাইটে আসে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি ক্যারেক্টারিস্টিক কাজ কোনটা তার, এটাও ইম্পর্টেন্ট, ব্রহ্মপুত্র নদী তার জীবনে কী প্রভাব ফেলেছে, এটা তাকে কীভাবে কেন ইন্টারন্যাশনালি রিকগনাইজ করা হয় একজন আর্টিস্ট হিসেবে, এটা। আচ্ছা, তো এটা ছিল আমাদের এই কিউআর কোডের সলিউশন। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালো মতো বুঝতে পেরেছো, এবং তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটি কোনো কিউআর কোড সলিউশনে, আরও অন্য একটি পর্বে, অন্য একটি ক্লাসে। তোমরা ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।